আমার মনে হয় ৩টে ছবি মানুষের দেখা উচিত এবং আমি চাই ৩টে ছবি মানুষ দেখবে এবং আমিও ৩টে ছবি দেখব। লহ গৌরাঙ্গের নামরের কন্টেন্টের যখন রিভিউ করেছি বারংবার বলেছি আমরা নিজেরা নদিয়ার মানুষ, তাই এই প্রজেক্টটার সঙ্গে আরও বেশি করে জড়িয়ে আছি, কারণ নদিয়ার সঙ্গে শ্রী চৈতন্যদেব ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আর এখন আমরা সঙ্গে পেয়েছি লহ গৌরাঙ্গের নামরে সিনেমার শ্রী চৈতন্যদেবকে, যার অভিনয় যতবার দেখছি, যতভাবে দেখছি, ততই অবাক হয়ে যাচ্ছি। দিব্যজ্যোতি, প্রথমত বলো এই ক্যারেক্টারটা তুমি করলে, তুমি খুব ইয়াং, তুমি করছো শ্রী চৈতন্যদেবের চরিত্র, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? দেখো, উনিও ইয়াংই ছিলেন। ওনার যখন শুরুটা হয়েছিল তখন মানে আমরা যেই সময় থেকে স্ক্রিনে ওনাকে ধরেছি, আমার থেকেও কম বয়সী সময় ওনাকে ধরা হয়েছে। তারপর তো আরো বয়স বেড়েছে, সেটা ট্রানজিশন ছবির মধ্যেও আছে। আমার প্রথম যেটা ইনিশিয়াল চ্যালেঞ্জ ছিল সেটা ওয়াজ টু রিডিউস মাই ওয়েট, যেখানে টাইমটা অতটা ছিল না, কম ছিল। আমাকে ডেইলি সোপের শুটিংয়ে যেতে হতো, অনুরাগের ছোঁয়া তখন চলছিল। আর তার মধ্যে মেন্টাল প্রিপারেশন মাথায় এগুলোও চলছিল যে দিস ইজ মাই ফার্স্ট মুভি এবং একটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার এবং এটা এটা করতে হবে ঠিক করে। আমি আমার মতো করে আমি সব কিছু চেষ্টা করেছি, মানে আই ট্রাইড মাই লেভেল বেস্ট, আই থিঙ্ক। যেহেতু ডিরেক্টরের নাম সৃজিত মুখার্জি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম সারির ডিরেক্টরদের নাম এলে সৃজিত বাবুর নামটা আসবে। তো তোমার প্রথম বড় পর্দার ছবিটাই এমন একজন মানুষের ডিরেকশনে, এটাকে কিভাবে দেখছো? এটা মানে সত্যি বলছি, এটা হয়তো আমার কপালেও আমি বলবো, মানে এটা অনেক ভাগ্য না করলে হয় না। প্রথম ছবি SVF DCM, প্রথম ছবিতে রানাদা, যে আর কি তুমি নীলমণি বলো, জগন্নাথ বলরাম সুভদ্রা বলো, চৈতন্য মহাপ্রভু বলো, মায়াপুর ইস্কন বলো, এই সব কিছুর ইনসাইক্লোপিডিয়াতে আমরা যদি কিছু না পাই সেটা রানাদার থেকে জানা যাবে। তো সেখান থেকে আরম্ভ করে সৃজিত মুখার্জি এবং এরকম একটা ছবি এত বড় ব্যানারে এবং এত স্টারকাস্টের সাথে, তো মানে ডেফিনেটলি এটা অনেক বড় কিছু আমার কাছে, ডেফিনেটলি এটা বিশাল বড় কিছু আমার কাছে। বড়দিনে মোট 3টে ছবি আসছে, তোমাদের উল্টো দিকে দেবদা আছেন, এদিকে কোয়েলদি আছেন, কি মনে হচ্ছে? আমার মনে হয় 3টে ছবি মানুষের দেখা উচিত এবং আমি চাই 3টে ছবি মানুষ দেখবে এবং আমিও 3টে ছবি দেখবো। হ্যাঁ, অবভিয়াসলি আমার ফার্স্ট ডে ফার্স্ট শোটা আমি আগে দেখবো, কারণ লহ গৌরাঙ্গে আমাদের ছবি, এটা আমাদের ছবি, তাই আমরা আগে দেখবো। আমিও মানুষকে বলবো, রিকোয়েস্ট করবো আপনারা যান গিয়ে ছবিটা দেখুন। তবে আমার মনে হয় মানুষের 3টে ছবি দেখা উচিত। লাস্ট কোয়েশ্চেন, তুমি এক্সপেক্ট করেছিলে চৈতন্যদেবের চরিত্রে মানুষ তোমায় এত পজিটিভলি নেবেন? আমার তো মনে হয় না তুমি কোনো ব্যাড রিভিউ পেয়েছো, মানে তোমার ক্যারেক্টারটা নিয়ে স্পেশালি। না, আমি অ্যাকচুয়ালি ব্যাড রিভিউ কিছু পাইনি, ম্যাক্সিমামই পজিটিভ রিভিউই পেয়েছি, সেটা সামনে থেকে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক বা যেখান থেকে হোক বা কারোর ভায়াতে হোক, যে উনি বললো তোকে খুব ভালো লাগছে, উনি তোর সাথে অনেকদিন দেখা হয়নি, আমি বললাম হ্যাঁ এরকম ব্যাপার। তো ব্যাড তো বলবো না, বাট আমার 2-4টে রিভিউ এমন এসছে যে চৈতন্যর পেটে অ্যাবস দেখা যাচ্ছে আচ্ছা, আর একটুখানি মাসেল একটুখানি মনে হচ্ছে, বাট আমি খুব চেষ্টা করেছি পুরো মাসেল রিডিউস করা যতটা সম্ভব। সারা বছর আমি একটু মাস্কুলার থাকি, তো ওটার পরে এটা তো হয়তো। ধরো চেহারা নিয়ে, বাট আমি বলতে চাইছি তোমার অ্যাক্টিং নিয়ে। যদিও তোমার অ্যাক্টিং আমরা কিছুই দেখিনি এখনো, খুব অল্প কিছুই দেখা যাচ্ছে গানগুলোতে। হ্যাঁ, ওই হ্যাঁ, আর কি, তো মানে এক্সপ্রেশন নিয়ে কেউ তো কিছু বলতে পারেনি। না, খারাপ কেউ কিছু বলেনি, সবাই ভালো কথাই এটা তো বলেছে। একটা বড় এটা ব্লেসিং। সত্যি বড় ব্লেসিং, সবাই আশীর্বাদ করেছে, ভালো কথা বলেছে এবং কংগ্রাচুলেট করেছে। থ্যাংক ইউ সো মাচ, তোমার আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল। নিশ্চয়ই শ্রী চৈতন্যদেবের আশীর্বাদ তোমার ওপর পড়ুক। থ্যাংক ইউ, ভালো থেকো। দেখবেন কিছু কিছু মানুষকে যখন আপনি মন থেকে খুব ভালোবাসবেন, সেই মানুষটাকে যখন চোখের সামনে দেখবেন আপনি কথা বলতে পারবেন না। জয়তিদির অনেক শো আমি দেখেছি, প্রায় কোনো শোই মিস করি না। আজ সেই মানুষটাকে যখন সামনে থেকে দেখছি, আমি একটু আগে বলছিলাম দিদির সঙ্গে গিয়ে আমি কথাই বলতে পারবো না, কারণ দিদিকে আমি ভীষণ ভালোবাসি। আমার সঙ্গে পেয়ে গেছি সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীকে, যিনি অনেক গান গেয়ে সকল সকল শ্রোতাদের মন জয় করে নিয়েছেন, এখনও অনেক গান গাইবেন এবং দর্শকদের মন জিতবেন, শ্রোতাদের মন জিতবেন। কিন্তু তারই মধ্যে বড়দিনে আসছে বড় ছবি লহ গৌরাঙ্গের নামরে, সেখানে জয়তী দিন আমরা অনেকগুলো গান পাচ্ছি। ইতিমধ্যেই কিছু গান রিলিজ হয়েছে, কিছু গান রিলিজ হতে বাকি আছে এখনও। দিদি, কেমন লাগছে এই প্রজেক্টটায় কাজ করতে পেরে? অসাধারণ বললেও কম বলা হয়, কারণ এটা এত স্পিরিচুয়াল প্রজেক্ট একটা, যে সেটার সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড হতে পেরে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবতী, ভাগ্যবান ইত্যাদি মনে করছি। কারণ আমার মনে হয় যে মহাপ্রভুর নাম উচ্চারণ করার জন্য একটা আলাদা কৃপা লাগে।
তো সেই কৃপাটা তিনি না করলে কখনো সম্ভব হয় না। তো সেই কারণে সেই গান গাইবার সুযোগ ঘটেছে, এটা অনেক বড় প্রাপ্তি। সেই গান মানুষের ভালো লাগছে, সেটা আরও বড় প্রাপ্তি। এবং ছবি মুক্তির পরে ফাইনালি কাস্ট ক্রিউজদের বাদ দিয়ে বাকি সাধারণ মানুষের কাছে যখন এই কাজ গিয়ে পৌঁছবে, তখনের অপেক্ষায় রয়েছি ডেফিনেটলি। সেটা হলে জীবনের আরও অনেক বড় প্রাপ্তি। তোমার কণ্ঠস্বর তো বটেই, সেটা তো ঈশ্বরের দান, কিন্তু তোমার ফিলিংস, তুমি যেভাবে গাও, আর আমি আজ তোমার সঙ্গে কথা বলে বুঝতে পারছি তুমি একইভাবে কথাও বলো। এই যে প্রতিটা শব্দ গানের মানুষের মধ্যে গাঁথিয়ে দেওয়া, এই ম্যাজিকটা কি গো দিদি, যেটা তুমি করো? না, না, এরকম কিচ্ছু না, কোনো ম্যাজিক না। আসলে ছোটবেলা থেকে গুরুদের সান্নিধ্যে এটাই শিখে এসেছি বা শুনে এসেছি, গান তো গাওয়ার জিনিস নয়, গান বলার জিনিস। তো গান বলতে পারাটা একটা শিল্প, একটা আর্ট। সেখানেই একজন শিল্পী আর একজন শিল্পীর থেকে আলাদা হয়ে যান। তো এই গান বলতে পারার জন্য আমার ভেতরের যা যা অনুভূতি আছে, যা যা ইমোশনস আছে, সেগুলো ম্যাক্সিমাম আমি কতটা ইউজ করে একটা শব্দকে ধারণ করতে পারছি বা বলতে পারছি, এটাই বোধহয় আলটিমেটলি গানকে মানুষের হৃদয়ের কাছে আনার চেষ্টা করে। তো সেই পথের পথিক আমরা সবাই, আমরা চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। ইন্দ্রদীপ দাশগুপ্তর ডিরেকশন, যিনি টলিউডের ভীষণ নামকরা একজন মিউজিক ডিরেক্টর, তোমার এই পুরো জার্নিটা কেমন ছিল? দেখো, ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে কাজ করা এর আগে, ঠিক তার ওনার আগের ছবি গৃহপ্রবেশেই সেটা সম্ভব হয়েছে আমার জন্য। আর এমনিতে যে আমি খুব ছবিতে ওনার সাথে কাজ করেছি এমনটা খুব একটা হয়নি। কিন্তু এই ছবিতে যখন উনি আমাকে প্রথম অফার করলেন, একটা সন্ধেবেলা একটু ৮টা-৮টা এরকম নাগাদ একটা ফোন এলো, এসে বললেন যে আম তোমার এই পার্টিকুলার একটা টাইম, এই সময়টার কি আছে? আমি বললাম কিছুই নেই। তো বললেন যে শোনো, একটু লক করো, তোমাকে একটা ছবির জন্য ১০খানা গান গাইতে হবে। এবার ১০টা গান গাইতে হবে, আমি পুরো আকাশ থেকে পড়লাম। বললেন যে, আমি বললাম রবীন্দ্রনাথের গান? কারণ সত্যি কথা বলতে আমাকে রবীন্দ্রনাথের গান ছাড়া খুব একটা ছবিতে ব্যবহার করা হয়েছে এমন খুব একটা হয়নি। ইন্দ্রদীপ দাশগুপ্তর নিজের ছবি গৃহপ্রবেশেও আমি রবীন্দ্রনাথের গানই গেয়েছিলাম। সুতরাং সেই ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করেছি এই প্রশ্নটা। বললেন যে, "না, না, একদমই না। নতুন কম্পোজিশন গাইবে এবং সেই সঙ্গে কিছু পুরোনো গান, ভজন, কীর্তন এগুলো তোমাকে গাইতে হবে। আমি সব ডিটেলে বলছি" বলে ফোনটা রেখে দিলেন। তারপরে তো ফোনে যাবতীয় গান পাঠানো শুরু হলো, ডায়ালগ, সংলাপধর্মী ৫টা গান আমি গেয়েছি, খুব ছোট, ছোট। বিনোদিনী দাসীর চরিত্রের গলা দেবার জন্য যাত্রায় কী ধরনের গান ব্যবহার হয় বা সেটা কিভাবে গাওয়া হয়, সেটার জন্য আমাকে শুনতে বলা হলো। আমি সেসব অনেক কিছু শুনে টুনে নিজেকে প্রিপেয়ার করলাম যে আমাকে এভাবে গাইতে হবে। একদিন আবার আমায় ফোন করে বললেন যে, "ভালো গাইবার কিন্তু কোনো দরকার নেই।" কারণ যাত্রাপালায় অভিনয়ের সময় যেরকম গান হয়, সেই সুরটা থাকা দরকার, মানে সেই সূত্রটা থাকা দরকার। সেখানে কিন্তু কোনোভাবেই আমি খুব দারুণ গাইছি এটা যেন প্রজেক্টেড না হয়। আমি তো পুরো ঘেঁটে গেলাম। কিন্তু যাই হোক, আল্টিমেটলি বড় ডিরেক্টর হলে যা হয়, কাজটা করিয়ে নিলেন। এবং আমি ৫ দিন স্টুডিওয় গেছিলাম, ১ দিন ট্রায়াল দিতে, বাকি ৪ দিন ১০টা গান গাইতে। তো না হওয়ার দিনও এরকম হয়েছে যে আমার হচ্ছে না, আবার হওয়ার দিনও হয়েছে যে হয়ে গেছে সব। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে আহ, হারা জেতা শব্দটা আমি বলবো না, হওয়া না হওয়া বলবো। হওয়া না হওয়া মিলিয়ে ফাইনালি কাজটা দাঁড়িয়েছে এবং মানুষের ভালো লাগছে। কিন্তু আইডি তো কখনো খুব দারুণ ভালো বলেন না, ওনার আর দ্বিতীয়বার গাইতে না ডাকা মানে ওটা ভালো হয়েছে। দিদি, এই ছবিতে যে কটা গান তুমি গেয়েছো, রিলিজ হয়ে গেছে, এরকম গানের দুটো লাইন তুমি কি আমাদের শোনাবে, যদি সম্ভব হয়? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। একটা তো তুমি অসাধারণ রিভিউ করেছো, সেই গানটাই শোনাতে পারি। আদারওয়াইজ আজকে মিউজিক রিলিজ হয়ে গেছে, তো আজকে যে অ্যালবামের একটা গান সেটাও শোনাতে পারি। বলো কোনটা তোমার শোনাবো? যেটা ইচ্ছে। আমি এখনো এই গানটা শুনিনি, কিন্তু তোমার প্রথম গানটা আমার হৃদয়ে লেগে আছে। কি করবো বলো, কোনটা গাইবো? প্রথমটাই গাও। আচ্ছা। হুম, দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওয়ে, ইঙ্গিত অঙ্গুলি চম্পক সমকলি, চলতে নারি আমি, ধরো আমায় সই, দেখো দেখো কানাইয়ে আখি ঠারে ওয়ে।
থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আর এটা শেষ করার আগে আমার একটা ছোট্ট কথা বলে শেষ করি। আমার গুরুমা শ্রীমতী আত্রেয়ী বন্দ্যোপাধ্যায় এবং দিদি, আমার মাসিমণি দিদিকে ভীষণ ভালোবাসেন। আমিও আত্রেয়ীদিকে অসম্ভব ভালোবাসি। আমার ভীষণ প্রাণের একজন মানুষ, খুব জেনুইন একজন মানুষ, সেই জন্য আমি তাকে খুব ভালোবাসি। আমি বাইকটা মাসিমণিকে পাঠাবো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।